স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। ভরিপ্রতি 1200 টাকা দাম কমায় জুয়েলারি দোকানগুলোতে কিছুটা বেড়েছে গহনা বিক্রি, তবে দাম এখনো মধ্যবিত্তের নাগালের বাইরে বলছেন অনেক ক্রেতা। আর বিশ্ববাজারের সাথে মিল রেখে আগামীতে স্বর্ণের দাম আরও কমতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আজ আমাদের আলোচনার বিষয় স্বর্ণের বাজার। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম উঠানামা করেছে মোট 6 বার, যার মধ্যে কমেছে 4 বার। বিশ্ববাজারেও স্বর্ণের দাম নিম্নমুখী, তাই বিশ্ববাজারের সাথে মিল রেখে গেল শুক্রবার থেকে কার্যকর হয়েছে নতুন দাম, যাতে সব রকমের স্বর্ণের দাম কমেছে প্রতি ভরিতে 1200 টাকা। তাই জুয়েলারি দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। এখন একটু সহনশীল, এখন একটু চিন্তা ভাবনা করা যায় যে 60 নিচে অনেক নিচে নেমে আসছে। সেই সঙ্গে 2-3 বছরের সাথে কম্পারেটিভলি যদি চিন্তা ভাবনা করা যায়, এখন একটু অল্প হলেও চিন্তা করি যে না কেনা যাবে। একটা সময় বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে স্বর্ণের গয়নাই ছিল প্রথম পছন্দ, তবে দাম নাগালের বাইরে চলে যাওয়ায় এখন আর তা হয় না। তাই দাম কমলেও এখনো তা সাধ্যের মধ্যে নেই বলে অভিযোগ ক্রেতাদের। আমার যখন মেয়ে বিয়ে দিলাম তখন আমি 25 ভরি গোল্ড দিতে পেরেছি। আমার ভাগনা যখন বিয়ে করায় তখন সেটা আমি দিতে পারলাম, মানে আমার বান্ধবী দিতে পারে নাই, সেটা সে 12 ভরিতে নিয়ে আসছে। বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমছে স্বর্ণের দাম, আগামীতে দাম আরও কমার সম্ভাবনা আছে বলে মনে করছে জুয়েলার্স সমিতি। বর্তমান যে ট্রেন্ড দেখছি তো কমছে, কারণ অবশ্য কোনো বড় দেশ কিন্তু সোনা বিক্রি করে না, বিক্রি করলে তো অনেক দাম কমে যাবে। আমার মনে হয় যে এখন তো ধরেন 42 থেকে আছে যে 25-30 হাজারের মধ্যেও আছে, তাও জনগণ মনে করে ভালো কিনতে পারে না। উমুনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব কাজী সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আচ্ছা, আমরা আজকে আলোচনা করছি বাংলাদেশ এই মুহূর্তে বাজারে স্বর্ণের বাজারের অবস্থাটা কি নিয়ে। আমরা জানি যে বেশ কিছুদিন আগে স্বর্ণের বাজার বেশ চড়া ছিল, এবং যার ফলে যেটা হচ্ছিল যে ক্রেতারাও হারিয়ে গিয়েছিল গয়নার দোকান থেকে। এখন বাজারে দাম কমেছে, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম কমেছে, সাথে তাল মেঘে আমাদের এখানেও কমেছে। বেচা কেনা এখনো মোটামুটি মতো শুরু হয়েছে। তো সার্বিকভাবে আপনার কি মনে হয় বাংলাদেশের এই শিল্পে বা এই ইন্ডাস্ট্রির অবস্থা কেমন? দেখুন, আপনাকে ধন্যবাদ। সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন প্রায় 58,000-60,000 প্রায় সোনার দাম ছিল, তখন কিন্তু আমি নিজের দোকানে, আমার তো আমিন জুয়েলার্স লিমিটেড, আমাদের 5টা ব্রাঞ্চ রয়েছে, তখন কিন্তু বেচা কেনা এখন যা বেচা কেনা তার ডাবল ছিল। বলেন কি, কারণটা কি? এটাতে আমি আশ্চর্য হচ্ছি যে যখন দাম বেশি ছিল তখন কিন্তু বিক্রি হয়। তার কারণ হলো যে দেশের যে মানুষের যে পারচেজিং ক্যাপাসিটি এটা বেশি ছিল। আমার মনে হয় যে এখন আমাদের যে ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি এগুলো খুব কম হচ্ছে। ওই সময় কিন্তু যে সময় আমার দাম ছিল ওই সময় কিন্তু আমি দেখেছি যে অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেক মানুষের হাতে টাকা ছিল। আমার কাছে মনে হয় এটা ইকোনমিক্যালি একটু ডিপ্রেশনে চলছে। এখন কিন্তু আমাদের দেশে কোনো হরতাল টরতাল এরকম বিরাট কিছু আমাদের তো এখন নাই। তখন কিন্তু যখন আমি বেশি দামের কথা বলছি তখন কিন্তু হরতালও ছিল, যথেষ্ট গোলমালও ছিল, তারপরও কিন্তু সোনার দাম কিন্তু বেশি ছিল, এবং তারপরও কিন্তু সোনার ক্রেতা কিন্তু কমে নাই। আশ্চর্য, আমি ভেবে আমি তো অবাক হয়ে, আমি তো 50 বছর ধরে এই ট্রেডে আছি। আমি 1966 থেকে এই ব্যবসা পেয়েছি। আমার কিন্তু সবচেয়ে অবাক লাগছে যে এখন তো সবচেয়ে বেশি বিক্রি হওয়া উচিত, কি জন্য যে এখন দাম অনেক কম। কোথায় 60,000, কোথায় এখন 40,000। এই আপনি যেহেতু 20,000 কম, দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে আপনি জড়িত আছেন, আপনার কি মনে হয় কি কারণ থাকতে পারে? এই কারণ হলো যে আসলে যে ইকোনমিক যে টার্নওভার সেটা নাই বললেই চলে। খুবই মানে যার যেখানে আছে সেখানে বাড়ছে না, কোনো ইন্ডাস্ট্রি করছে না। মানে এক টাকা যদি শুধু থাকে, আমাদের ব্যাংকে তো 22 বিলিয়ন ডলার আমাদের ব্যাংকে ডলার জমা আছে। এটা হচ্ছে যদি আপনি জমা রাখেন, এটা তো কোনো ইকোনমির কোনো কাজ হচ্ছে না, কোনো ইন্ডাস্ট্রি কাজ হচ্ছে না, কোনো মানুষের কোনো কাজে লাগছে না। এশা সাহেবের সময় একবার এশা সাহেবকে প্রশ্ন করা ছিল যে আপনার মাত্র $300 ছিল এই সময় আমাদের বাংলাদেশ ব্যাংকে, এখন কিন্তু 22 বিলিয়ন ডলার আছে আমাদের কাছে। তো উনি বলছেন যে টাকা ওখানে রেখে কি করবো, টাকা আমরা ইন্ডাস্ট্রি করি, আমরা বিজনেসে লাগাই। যত টার্নওভার অফ মানি হবে, যত অ্যাক্টিভিটিস বাড়বে ইকোনমিক, ততই আপনার টাকা ভ্যালু অফ মানি বাড়বে। স্ট্যাগন্যান্ট মানে তো কোনো ভ্যালু নাই। রাইট। আপনার কি মনে হয় যে এখন মানে আমাদের বিজনেসটা স্ট্যাগন্যান্টের মতো হয়ে যাচ্ছে? সমস্যাতে বাইরের থেকে কোনো ইনভেস্টমেন্ট এখন আসছে না। আচ্ছা, এটা একটা মেইন কারণ হতে পারে। তার মানে ইন্ডাস্ট্রি আসছে মানে আমাদের অ্যাক্টিভিটিস নাই, আমাদের এখানে এমপ্লয়মেন্ট নাই। এখন চাকরির বাজার তো সাংঘাতিক খারাপ।
আমি একটা ব্যাংকেও আছি, ব্যাংকের আমি একজন এসি কমিটির চেয়ারম্যান। তো সেখানেও দেখি যে একটা আমি এই আমাদের প্রত্যেক ডাইরেক্টর, বিজন ডাইরেক্টর, প্রত্যেক ডাইরেক্টরের কাছে কত যে চাকরির সুবারে আসে। আমরা একটা ইন্টারভিউ চেয়েছিলাম নেব বলে লোক, সেখানে আমরা 27,000 অ্যাপ্লিকেশন পেয়েছি, আমরা নিয়েছি মাত্র 300। আচ্ছা, এখন এই যে স্বর্ণের বাজারে যে অবস্থা, আপনি বলছেন যে ইকোনমির অন্যান্য অবস্থা যেহেতু স্থবির, আপনার মতে এটার ইম্প্যাক্ট পড়েছে স্বর্ণের বাজারেও। এখন আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত আছেন, এই ব্যবসাকে যদি আসলে চাঙ্গা করতে চান আপনি, তাহলে আসলে এই মুহূর্তে বাধাগুলো কোথায় আছে, কি আছে এই ব্যবসার জন্য? এটাতে আরেকটা কারণ আছে, আমি তো একটা কথা বললাম ইকোনমিক অ্যাক্টিভিটিস কম। আর আরেকটা মেইন কারণ হচ্ছে যে আমাদের যে ভ্যাটটা সরকার বসিয়েছে আমাদের উপর, প্রথমে ওই সময় দাম আমরা যখন বেশি বিক্রি করেছি, তখন কিন্তু বাজার অনেক বিক্রি ক্রেতা আমাদের যখন বেশি ছিল, তখন কিন্তু মাত্র 2% ছিল। আচ্ছা, এখন কিন্তু 3% করে দেওয়া যায়। 3% করে দেওয়াতে আমাদের দেশের থেকে অন্য দেশে আপনার সোনার দাম একটু কম আছে, যার জন্য আমাদের এখানে মানুষ খুব বেশি টাকা না পড়লে কে কিনতে চায় না। তাহলে স্বর্ণ তো বিক্রি হচ্ছে, মানুষ তো কিনতে। আমরা সরকারকে কিছুদিন আগে আমরা আমাদের এই একটা অনুষ্ঠান করেছি, আমরা মাননীয় অর্থমন্ত্রীকে ডেকেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, উনি এসেছিলেন, এবং আমাদের কমার্স মিনিস্ট্রি এসেছিলেন, তোফায়েল আহমদ সাহেব এসেছিলেন। ওনারা কথা দিয়েছেন যে আমরা ওনাদেরকে বুঝিয়েছি যে আপনারা 3 মাস আমাদের দিয়ে দেখেন, 2% দিয়ে দেখেন, তাতে আপনাদের কালেকশনও বেশি আসবে, রেভিনিউ বেশি আসবে, আবার আমাদের তার মানে বিক্রি বেশি হবে। বিক্রি বেশি না হলে রেভিনিউ বেশি বাড়বে না, আর 2% দিলে আরো বেশি রেভিনিউ আসবে। সেই জন্য আমরা বলছি আমাদের 2%, আগে 2%ই ছিল, এখন 3% করে দিয়েছে। আগে মানুষে আমাদের এখানে 200 গ্রাম সোনা আপনার ব্যাগেজ রুলে আনতে পারতো, এখন মাত্র 100 বেরি করে দিয়েছে। যেখানে আপনার এখন আপনার যেখানে আপনার 1 ভরি সোনাতে আপনার 300 টাকা নেওয়া হতো ট্যাক্স, সেখানে এখন 3000 টাকা করা হয়েছে। তা সোনাও আসছে না, কোনো সমস্যা এখানে। আচ্ছা, ব্যাগেজ রুল ছাড়া বৈধভাবে বাংলাদেশে সোনা আসার আর কি কোনো উপায়? না, আমাদের তো ইম্পোর্ট তো কোনো করা হয় না, সুতরাং লিগ্যাল ওয়েতে শুধু ওই ব্যাগেজ রুলেই সোনা আসতো। আর হজের সময় ওই ব্যাগেজ রুলে যারা হজ যাতে তারাও ওই ব্যাগেজ রুলে কিছু সোনা আনতেন। এখন 200 ভরির জায়গায় 100 ভরি আনে। আমাদের মেইন সোর্স অফ সোনা যে আসে সেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে। এই দেখেন, এই দেশটা তো বাংলাদেশ থেকে তো ধরেন সেই ব্রিটিশরা 200 বছর লুটপাট করছে, তাই না? কত সোনা রূপা ময়ূর সিংহাসন সব নিয়ে গেছে তারা। তারপরে এই দেশের মাটি তো একটা সোনা, কারণ মাটিতে যে ফসল ফলে এটা পৃথিবীর কোনো দেশে হয় না। রাশিয়া তো কত কত লক্ষ লক্ষ স্কোয়ার মাইলসের ওদের এরিয়া, আমাদের তো মাত্র 54,000 বর্গ মাইল, লোক বাস করে 16 কোটি, কিন্তু তবু দেখেন এইটা একটা সোনার দেশ, কারণ মাটিতে ফসল ফলে 1 বার 2 বার 3 বার ফলে। সেই জন্য আমি বলতে চাচ্ছি যে এই কারণে আমাদের এখানে যে সম্পদ সারা দেশে এখনো, সেই সারা বাংলাদেশে কিন্তু সবার কাছে কিছু সোনা থাকে। পৃথিবীর কোনো দেশের মানুষ কিন্তু এত সোনা নিজের রাখে না। আমাদের এখানে যে গরিব মানুষ, আমি তো এমপি ছিলাম 2 বার, আমি প্রত্যেক ঘরে ঘরে জিজ্ঞেস করতাম যে ভাই আপনার ছেলে মেয়ে কয়টা, আবার জিজ্ঞেস করেন জাস্ট ফ্যামিলিয়ার হওয়ার জন্য। তোমরা বলতেন যে, আমি আবার বলতাম যে আপনার ছেলে মেয়ে বিয়ে দেবেন, সোনা টোনা আসে কিছু দেখেন। হিন্দু পরিবারও বেশি রাখে, হিন্দুদের পরিবারে বলতো যে গরিব মানুষ সেও দেখি তার কাছে 10 ভরি সোনা আছে, কিন্তু মুসলমান পরিবারে 10 ভরি নাই, 2-4 ভরি আছে। তো সেই জন্য পুরানা সোনা 1 ক্লাস মানুষ সবসময় বিক্রি করছে আমাদের কাছে, আবার 1 ক্লাস লোক সবসময় কিনছেন। তা আমাদের অনেকে আপনার সবসময় আমাদের প্রশ্ন করেন আপনার সোনা পান কথা, সোনা ইম্পর্টেন্ট, সোনা কথা থাকেন, সব স্মাগল করে আসে বুঝি। এখন ব্যাপারে এটা তো আমরা বলতে পারি না, আমাদের গভর্নমেন্টের তো সংস্থা রয়েছে, না হলেও 16টা সংস্থা রয়েছে, তারা বলতে পারে। তা আমরা দেখেছি যে সোনা আমাদের এয়ারপোর্টে হিউজ সোনা ধরা পড়ে। এই সোনা কোথায় যায়, হয়তো বাংলাদেশ ব্যাংক, এমন না বলেন আমরা বাংলাদেশ ব্যাংকে জমা করি, তো এই সোনা বাংলাদেশ ব্যাংকও কিন্তু আমাদের কাছে বিক্রি করেন না। আমরা অনেকবার চেষ্টা করেছি আমাদের কাছে বিক্রি করতে, তবে অনেক আগে একবার বিক্রি করেছিলেন। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ ব্যাংকে তো অনেক সোনা জমা আছে এখন। আচ্ছা, তা আপনার কি মনে হয় যে এই স্বর্ণগুলো লোকাল মার্কেটে এগুলো দিলে তো আমাদের অনেকটা চাহিদা মেটে, এবং আমাদের মেইন সোর্স অফ যে সোনা আমাদের পাই সেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশের সোনাগুলি পুরানো সোনা যারা বিক্রি করেন রিসাইকেল করে এটা করা হয়। এটি হলো মেইন 60% এখান থেকেই আসে আমার মনে হয়। আপনি যে বলছেন যে এখন ব্যাগেজ রুলের আন্ডারে যে সোনা আনা যেত, এখন সেটার পরিমাণটা কমে গেছে, তবে আসছে, পরিমাণে কমছে। সত্যি কথা বলতে এটা কি আপনাদের চাহিদাকে পুরোপুরি ভাবে মিট করছে, পূরণ করছে চাহিদাকে?
আমি তো দেখি যে খুব একটা যে আমাদের বাজারে তো সোনা পাই, কিন্তু ওই মানে বাইরের থেকে একটু দাম বেশি পড়ে এখানে। বাইরে যে গভর্নমেন্টের বাইরে যে আপনার ডলারে যে মানে যেভাবে সোনা দাম ফিক্সড হয়েছে বাইরে, যেমন $1167 আছে এখন পার আউন্স। তো সেই হিসাবে আমাদের এখানে দাম একটু বেশি, ওই কারণে বেশি হয়। মানে অভাব যখন বেশি হয়, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার, যখন ডিমান্ড বেশি থাকে তখন দাম একটু বেড়ে যায়, আবার যেমন ডিমান্ড যখন কমে যায় তখন একটু দাম আপনার কমে যায়। আর সেই কারণেই কাস্টমার, যদিও দাম কমছে, সবচেয়ে অবাক লাগে আমার নিজেই, আমি আমার জীবনে দেখলাম যে এখন তো দাম কমছে অনেক, 10,000, 15,000, 20,000 কমে গেছে। তারপর তো বিক্রি হচ্ছে আগের থেকে বেশি, কিন্তু আগের থেকে অর্ধেক হয়ে গেছে বিক্রি। এর কারণ আপনি একটা বলছেন যে ইকোনমিক ডিপ্রেশন একটা জিনিস, আর একটা হতে পারে যে আমাদের ট্যাক্সটা বাড়া যাচ্ছে 1%, এতে কিন্তু অনেক টাকা বেড়ে যায়। এর ফলে দামে বেড়ে যায়। তাহলে এই লোক মানুষ ভ্যাট বেড়ে গেছে 1%। তাহলে কি তারা আসলে সোনা কিনছে না, নাকি এমন হতে পারে যে এই টাকাটা ভ্যাটে দেখানো হচ্ছে না, তারা কিনছে? তা মানুষের তো প্রয়োজন আছে, মানুষ তো করেই বিভিন্ন উৎসবে, তো মানুষ স্বর্ণ কিনছে না হলেও বানাচ্ছে তারা। এখন তো আরো বেশি কেনা উচিত, কিন্তু সেই বেশিটা তারা কিনছে না। আর আমরা যে পরিমাণ বিক্রি করছি, মনে করেন 50,000, 60,000 ভরির সময়, সেই পরিমাণ এখন বিক্রি করতে পারছি না, অনেক কম। আচ্ছা, এটা কি অফিশিয়াল ফিগার নাকি আনঅফিশিয়াল ফিগারের কথা আপনি বলছেন, যে বিক্রি হচ্ছে সেটা কি অফিশিয়াল দেখানো হচ্ছে না? ব্যাপারটা কি এরকম হতে পারে কখনো? না, আমরা তো ভ্যাটে তো কোনো ফাঁকি নেই, এখন মেশিন দিয়ে দিচ্ছে 1 পয়সা ফাঁকি দেওয়ার কথা, সেটা হওয়ার কোনো কারণ নাই। কোনো কারণ নাই সেটা কারণ বিক্রি, বরং এখন আর বিক্রি গভর্নমেন্ট আর আমাদের চেক করা লাগে না, তারা ওই মেশিন দিয়ে যাওয়া আমরা পাঠিয়ে দিই। ইনকাম ট্যাক্স আর ভ্যাটের রিসিপ্ট একই হয়। আচ্ছা, সুতরাং এখানে আরো ব্যাংক গভর্নমেন্টের সুবিধা আছে, আপনি ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই। আচ্ছা, এখন এই যে রিসাইকেলগুলো হচ্ছে, সাধারণত আপনি যেটা বলছেন যে মানুষ তার বাসা ব্যবহার করে সেটাকে আবার নতুন করে তৈরি করে থাকে, সেটা এই ক্ষেত্রে কি আমাদের ব্যবসা আসলে সেই অর্থে রোল ওভার হয় না? মানে আমরা আপনার এই প্রশ্নের উত্তরটা জেনে নেব, আমাদের সময় হয়েছে বিরতি যাবার। ফিরে এসে আমরা আপনার সাথে এই বিষয়ে আপনার সাথে আবার শুরু করবো আলোচনা। আচ্ছা, আমাদের সময় হলো বিরতি যাবার, ফিরতে শীঘ্রই, সাথেই থাকবেন।